সামিল হয়েছি তাতে আমাদের যে বড় প্ল্যাটফর্ম অভয়া মঞ্চ, আজ আমরা চলে এসেছি সেই অভয়া যাকে দিয়ে আমাদের আন্দোলন শুরু হয়েছিল, যেই ন্যায়ের লড়াই, যেই অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন, সেই অভয়ার বাড়িতে। আজ আমাদের এই জনতার দরবারে শুরু করতে চলেছি আমাদের অভয়া বা তিলোত্তমার বাবা এবং মাকে দিয়ে। কাকু এবং কাকিমার সাথে আমরা জুড়ে আছি একদম শুরু থেকেই। সেই জন্যই আমি আপনিতে গেলাম না, সরাসরি তুমি করেই বলছি, শুরু করছি আমাদের জনতার দরবারে। কাকিমা এবং কাকুকে আমার প্রথম প্রশ্ন থাকবে তিলোত্তমাকে নিয়েই বা অভয়াকে নিয়েই। এই যে আপনারা, এই যে তোমরা ছোট থেকে তিলোত্তমাকে স্বপ্ন দেখেছিলে যে তাকে একজন বড় ডাক্তার করবে, এই যে সে আজকে ডাক্তার হলো, বড় ডাক্তার, আরও যে ভবিষ্যতে তার এত কিছু বাকি ছিল, আজ কি বলতে চাইছো আজ এই অবধি এসে? আজ হয়তো প্রশ্নটা করা আমার উচিত নয়, কিন্তু আমাকে জানতে হবে, আজ সমাজে আমাদের আনতে হবে যে আমাদের যে বাবা মায়েরা আমাদের ছোট থেকে বড় করছে, মানুষ করছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু তারপরে সে তো তাকে আর পাচ্ছে না। তোমাদের প্রতিক্রিয়াটা একটু জানতে চাই। আজকে ও ডাক্তার হয়েছিল, তাতে আমাদের যে স্বপ্ন ছিল তার থেকে ওর স্বপ্ন ছিল সব থেকে বেশি। কারণ ও একটু বড় ডাক্তার কি ও বোঝে না, কিন্তু ও তখন থেকেই আমি ডাক্তার হব মা, বাপি আমি ডাক্তার হব। তারপরে ওর যে স্বপ্নটা সেটাই আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি সব সময়। ও প্রচুর পরিশ্রমী এবং যেটাও করবে বলবে সেটাও করেই ছাড়তো। খুব পরিশ্রম করতো, কঠোর পরিশ্রম যেমন করতো তেমন ছিল মেধাবী। ও আজকে মেধার জোরেই এত দূর এসেছিল, এত বড় একজন ডাক্তার হয়েছিল, খুব নাম হয়েছিল ওর। এর জন্য ও থাকাকালীনও যেমন আমাদের গর্ব ছিল, ও নেই সেটা আমি এখনও 7 মাস পরেও ভাবি না, ও আছে। ও এই যে তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেই আমার মেয়ে আছে। ওর স্বপ্নটা হয়তো আর ও পূরণ করতে পারলো না, আমরাও পারলাম না, কিন্তু ওর নামটা যাতে মুছে না যায়, ওর নাম আমরা যতদিন পৃথিবী থাকে ততদিন যেন ওর নাম থাকে, সেটা আমরা চেষ্টা করব সব সময়। কাকু যদি কিছু বলো। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে মেয়ের ন্যায় বিচার। মেয়েকে মানুষ করার জন্য যেমন লড়াই করেছিলাম 62 বছর ধরে, 31 বছর ধরে ও লড়াই করছিল, এখন আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে, ন্যায় বিচার প্রথমে সবার কাছে চেয়েছিলাম, কিন্তু ন্যায় বিচার আমরা পাইনি। সেই ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যই আজকে আমাদের এই লড়াই চলছে। সেই লড়াইয়ের সঙ্গে বিভিন্ন লোক সমাজের, আমার যে বিরাট পরিবার তৈরি হয়েছে সেই 9 আগস্টের পর থেকে, আমরা আশা করি সবাই যদি আমাদের সঙ্গে থাকে এবং সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যম আমাদের সঙ্গে থাকলে অবশ্যই আমরা এই ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো। ঠিক, এই যে তিলোত্তমার জিনিসপত্র পাশাপাশি সমস্ত কিছু রাখা, তার গাছ, তার ফুলের গাছ, প্রত্যেক দিন তাকে যত্ন করতে হয়, সমস্ত কিছুকে যত্ন করতে হয়। সে যে 7 মাস হয়ে গেছে, সে যে নেই, যখন যত্ন করছেন বা করছো তোমরা, তখন ভেতর থেকে তো বুক ফেটে কান্না আসেই। তখন তো মনে হয় যে মেয়ের, যাতে যারা এরকম করেছে প্রত্যেকটা অপরাধী শাস্তি পায়। কিন্তু শাস্তি পেল একমাত্র সঞ্জয়, যাকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা প্রত্যেকে জানি সঞ্জয় দোষী নয়। এই যে সঞ্জয়ের বিচারে যে সঞ্জয়ের ফাঁসি হলো না, এই নিয়ে কি প্রতিক্রিয়া আছে? সঞ্জয় যদিও বা দোষী, সঞ্জয় দোষী, কিন্তু আসল অপরাধীরা এখনও ঘুরে বেড়াচ্ছে হসপিটালের চত্বরেই। এই যে একা সিভিক ভলেন্টিয়ার একজনকে দোষী প্রমাণ করা হলো, এটা আমাদের বিচারের নামে একটা প্রহসন চলছে। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে, আমাদেরও ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। এটা আমরা মানতে রাজি নই। সঞ্জয়ের ফাঁসি হলো কি যাবজ্জীবন হলো, তার থেকে বড় কথা তদন্তটা ঠিকঠাক হয়ে আসল অপরাধী আরও যারা আছে তারা সবাই সামনে আসুক এবং সবার উপযুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটাই আমরা চাইবো সবসময়। আচ্ছা কাকু, তোমার কি মনে হয় যে তোমার নজরে কি কেউ এমন আছে যাকে মনে হয় যে সে অপরাধী, এবং তোমরা জানো যে আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ নেই বলে আমরা কিছু বলতে পারছি না? আমাদের কাছে তো প্রমাণ থাকবে না, প্রমাণটা তুলে আনবে হচ্ছে তদন্তকারী সংস্থা। কলকাতা পুলিশ প্রথম 4 দিন হাতে পেয়েও বিষয়টাকে একটু এগোয়নি, বরঞ্চ এভিডেন্স ডিস্ট্রয়ার, মানে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। যেখানে আমরা গিয়ে বা হসপিটালে উপস্থিত হয়ে সিপি এসিপি দেখলাম, এসিপি সাধারণত কার অর্ডারে আসে? আমাদের যে অত বড় কর্তা পুলিশের যিনি থাকেন, তিনি সিপির ওপরে যিনি থাকেন ওনাদের কথা, এবং তার ওপরে যারা থাকেন যেমন মন্ত্রীরা,
পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এদের অর্ডারেই সিপি এসিপিরা কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে উপস্থিত হন। সুতরাং আমার তো মনে হয় এইটা যে পরিকল্পনাটা অনেক আগে থেকেই করা ছিল, কারণ নইলে হঠাৎ করে এরকম দুজনই পুলিশের বড় কর্তা, গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা এবং সিপি বিনীত গোয়েল, এরা কি করে ঠিক সময় মতন ওই সেমিনার রুমে উপস্থিত হয়ে গেলেন এবং সারা দিন আমরা জানি সন্ধ্যা 6টা পর্যন্ত ওনারা ওখানে উপস্থিত ছিলেন। এবং ডিসি নর্থ, যিনি সবচেয়ে বড় অপরাধ করেছেন, আমার মেয়ের ডেড বডি যখন আমাদের ঘরে মেঝেতে শোয়ানো, তখন উনি আমাকে টাকা দিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করেছেন। এবং আজকেও 7 মাস হয়ে যাওয়ার পরেও সিবিআই যে তদন্ত করছে, সেই তদন্ত প্রক্রিয়া এতটা গাফিলতি যে আমরা এখনও ডেথ সার্টিফিকেটটা পাইনি। সিবিআই আমাদের উল্টে জিজ্ঞেস করছে, আপনারা ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না কেন? তখন আমার বক্তব্য হচ্ছে, সে তদন্তটা করছেন আপনারা, সেই তদন্ত আপনারা বের করবেন যে কেন আমরা ডেথ সার্টিফিকেট পাচ্ছি না। আপনারা তদন্ত ঠিকঠাক করছেন না বলেই আমরা ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি না। মানে তথ্য প্রমাণ লোপাট করতে করতে কোন তথ্যটা রাখার দরকার, কোন তথ্যটা লোপাট করা দরকার, যে সেটাই যা পুলিশ ভুলে গেছিল। পুলিশ সেই ভুলে গিয়ে যে সমস্ত কাগজপত্র দরকার, মেডিকেল সার্টিফিকেটগুলো, সেগুলো লোপাট করে ফেলেছে। সেই জন্যেই আমরা আজকে ডেথ সার্টিফিকেট পেতে আমাদের এত অসুবিধা হচ্ছে এবং কলেজ কর্তৃপক্ষ দিতে পারছে না। রোজই আজকে না কালকে হবে, কালকে না পরশু হবে, এই আজকে এই মেল এসে গেছে, এই সমস্ত নানান ধরনের। মানে এখন যারা কলেজ কর্তৃপক্ষ আছে তাদেরও চালচলন আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। কেননা অন্তত বিভাগীয় তদন্ত যদি হতো, মানে কলেজ কর্তৃপক্ষ যদি তদন্ত করতো কার কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাহলেও অন্তত কিছুটা আমরা স্বস্তি পেতাম এবং যারা অপরাধ করেছে তারা শাস্তি পেত। কারণ কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ই জানে যে কারা এই সমস্ত ব্যাপারে জড়িত। 7 তলায় একটা ওটি রুম এখনও বন্ধ করা আছে। কলেজ কর্তৃপক্ষ আমাদের ফোন করে বলছে যে আপনারা একটু প্লিজ সিবিআইকে রিকোয়েস্ট করুন যাতে ওটা সিএফএসএল হয়। আমরা রিকোয়েস্ট কেন করব? কলেজ কর্তৃপক্ষ কেন রিকোয়েস্ট করতে পারছে না? তারপরে 7 তলায় সেদিন রাত্রিবেলা 2টো পার্টি চলছিল এবং সেখানে বিভিন্ন বহিরাগত ছিল। সেই বহিরাগতদের সিবিআই জিজ্ঞাসাবাদও করেনি। এমনকি সেদিন যে হসপিটালে কর্তব্যরত গ্রুপ ডি নার্স, এদেরও জিজ্ঞাসাবাদ করেনি। এবং যে আমাদের ফোন করে সুইসাইডের কথা বলেছিল তাকে পর্যন্ত সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেনি। আমরা সিবিআই দিল্লি অফিসে গিয়ে সমস্ত কমপ্লেন করেছি, লিখিতভাবে দিয়েছি। এবং সিবিআই প্রধান প্রবীণ সুদ উনি বলেছেন যে আপনারা বিচার পাবেন, কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে। আমি 7 মাস তো ধৈর্য ধরলাম, আর কতদিন ধৈর্য ধরতে হবে? আপনারা যতদিন না আমাদের ঝুলিয়ে রাখবেন ততদিন আমরা ঝুলে থাকবো। এই যে 7 মাস পরে যে প্রথম যিনি দেখেছিলেন কলেজ কর্তৃপক্ষের, সুমিত রায় তাফাদার, ওনাকে তো এতদিনে মানে কোনো রকম প্রশ্ন করাই হয়নি, ডাকাই হয়নি, 7 মাস পরে গিয়ে ওনাকে ডাকা হলো। ডেকেছিল, আগেও ডেকেছিল, এবং কী কারণে আবার সেকেন্ড টাইম ডাকলো জানি না। তার কোনো সদুত্তর আমরা কবে পাবো সেও জানি না। 11 জন পুলিশ যাদের, তাদের মধ্যেও কয়েকজনকে আগে ডেকেছিল, পরবর্তীকালেও ডেকেছে। কিন্তু সেই যে সেদিন যারা অন ডিউটি ছিলেন তাদের মধ্যে সবাইকে এখনও ডাকেনি। যেমন গ্রুপ ডি নার্স, ওরকম একটা ঘটনা ঘটেছে ওই সেমিনার রুমে যখন ওরা বলছে, তখন বাকি যে লোক কোনো কেউ কিছু জানবে না এই কথাটা বিশ্বাস করা খুবই কঠিন। আর ওরকম একটা শরীরে আঘাত যা আমার মেয়ের ছিল, সেটা একজনের পক্ষে, সঞ্জয় রায়ের পক্ষে ওই রকম নীরবে ঘটিয়ে ফেলা কোনো পক্ষেই সম্ভব না। এবং যে একটা টেস্ট করে, যেটা টেস্ট করলে জানা যায় যে কোনো কিছু খাইয়ে দেওয়ার জন্য, ভিসেরা টেস্ট, সেই ভিসেরা টেস্টটা পর্যন্ত হয়নি আমার মেয়ের। তাহলে যে যারা পোস্টমর্টম করলো তাদের কেন শাস্তি হবে না? যারা বিকালের পরে পোস্টমর্টমের দায়িত্ব নিয়ে নিল, আমাদের লোকাল এমএলএ এবং লোকাল কমিশনার, এক্স কমিশনার, এবং যা আমার মেয়ের শেষ প্রমাণ যেটা আমার মেয়ের দেহটা, সেটা তাড়াতাড়ি করে জ্বালিয়ে দিল, তারা কেন তথ্য প্রমাণ দায়ে গ্রেপ্তার হবে না? তাদের শাস্তি হবে না কেন? আমি সবার জনতার কাছে এই প্রশ্নগুলো রাখবো এবং জনতা দেখুক এবং তারাও চিন্তা ভাবনা করুক যে কী শাস্তি হওয়া, কাকে শাস্তি দেওয়া উচিত। তাদের মধ্যেই, তাদের কাছ থেকে শাস্তি পেলেই প্রকৃত শাস্তি হবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী যে আমার মেয়ের মৃত্যুর ব্যাপারে জড়িত, সেটা এখন সম্পূর্ণভাবে প্রমাণিত। এবং যে স্বাস্থ্যে যে দুর্নীতি, তার সঙ্গে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষভাবে জড়িত, তারও প্রমাণ আস্তে আস্তে উঠে আসছে। সিবিআই তার চার্জশিটে, সাপ্লিমেন্টারি চার্জশিট যা দিয়েছে,
আইন এই দুর্নীতি মামলায়, সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি জড়িত থাকার প্রমাণও উঠে আসছে। আমরা তোমাদের কাছ থেকেই শুনেছিলাম যে যেহেতু উনি বলেছেন, আমাদের পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, যে উনি সারা রাত জেগে কাটিয়েছেন, চিন্তা করেছেন। তো সেই বিষয়ে তোমরাই বলেছিলে ওনার সাথে সিপির সাথে অনেক কথা হয়েছিল। সেই বিষয়গুলো তো আর সামনেই আসছে না, কোনোভাবেই আর শুনতে পেলাম না যে তাদের ফোন সিজ করা হয়েছিল বা কিছু। সিবিআই তো ঠিকমতো তদন্তই করছে না। সেটাই তো আমাদের মেইন সিবিআইয়ের বিরুদ্ধে কমপ্লেন, যেটা শিয়ালদা কোর্টের রায়ের মধ্যে প্রতিটা লাইনে সিবিআইয়ের যে গাফিলতি তদন্তে সেগুলো তুলে ধরেছে। সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিত সুপ্রিম কোর্টে, সেই যে স্ট্যাটাস রিপোর্ট যে কী, আর চার্জশিট যে দিল, এখানে তদন্ত হলো এবং বিচার হলো, একজন কনভিক্ট হয়ে গেল, তার মধ্যে যে কত আকাশ পাতাল তফাৎ, সেটা রায়ের কপি দেখলেই বোঝা যাচ্ছে। কাকিমা, কি মনে করছো যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আমরা বিচারটা কিভাবে ছিনিয়ে আনতে পারি? আমরা সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 17ই মার্চ, সেদিকেই তাকিয়ে আছি। যেহেতু আমরা এখানে কেস করলে কেসটা সুমতো মামলা নিয়ে নিয়েছিল সুপ্রিম কোর্ট এখন ছাড়েনি, এবং সেদিন আগের শুনানিতে বলেছে যে এই ব্যাপারটা অত গুরুত্বপূর্ণ নয়, আমি 17 তারিখেই শুনবো। তাই আমরা ওই 17 তারিখের দিকেই তাকিয়ে আছি। 17 তারিখ যদি আমরা হিয়ারিংটা এখানে নিয়ে আসতে পারি হাইকোর্টে, তাহলে আমাদের সুবিধা হবে এবং হয়তো আমরা তদন্তের অগ্রগতি কিছু দেখতে পাবো। কারণ দিল্লিতে সুমোটো যে নিয়ে নিয়েছেন, ওটা তদন্ত ঠিকভাবে হচ্ছে না এবং ঠিকভাবে দেখা হচ্ছে না বিচার যে কী হচ্ছে। বিচারের নামে যে আমাদের প্রহসন হচ্ছে, সেটা আমরা যখন দিল্লিতে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বললাম, তখন অনেক কিছুই আমরা বললাম, তারপরেই ওনারা শুনলেন। না হলে ওনারা বলছেন বিচার তো হয়েই গেছে। এই যে বিভিন্ন মহল থেকে কথা উঠে আসছে যে তোমরা মোহন ভাগবতের সাথে এবং ওনাদের সাথে যে দেখা করেছো, তো কথা আসছে যে তোমরা পরবর্তীকালে হয়তো কোনো রকম পার্টি পলিটিক্সে জয়েন করতে পারো। এই নিয়ে কি তোমাদের কথা? আমরা একটু চাই তোমরা নিজেরা বলো, যেটা লোকে জানুক যে ভুল কথা অনেক ছড়াচ্ছে বা কি হচ্ছে, আমরা চাই তোমরা বলো। আমরা মেয়ের ন্যায় বিচারের জন্য সবার কাছে যেখানে একটু সুযোগ পাচ্ছি সেখানেই যাচ্ছি। মোহন ভাগবতজি এখানে এসেছিলেন, আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, আমরা ওনার সঙ্গে দেখা করেছি। যেমন আমরা সবার কাছে প্রথম 3 দিনে আমি চিঠি লিখেছিলাম সবার কাছে। সেটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গৃহমন্ত্রী, তারা কোনো দলের নেতা হিসাবে নয়, তারা আমাদের দেশের নেতা হিসাবে, আমাদের গৃহমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, সবার কাছে আমি চিঠি লিখেছিলাম। তারপর বারবার মেল করেছি এবং কয়েকদিন আগে রাষ্ট্রপতি আমাদের মেলের অ্যান্সারও দিয়েছেন যে আমরা দুঃখিত ব্যাপারটাই, কিন্তু আমরা টাইমের অভাবে দেখা করতে পারছি না। আমরা কোনো রাজনীতিতে যেতে চাই না, কোনো দিন ভোটও হয়তো আর দিতে যাব না। একমাত্র মেয়েকে হারিয়ে সেদিনই আমরা সবই হারিয়ে ফেলেছি, সমস্ত স্বপ্নও হারিয়ে ফেলেছি। কিন্তু ওর ওই রক্তাক্ত মুখটা দেখে আমি ওকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম ওর কাছেই যে তোকে যতদিন বিচার না দিতে পারবো ততদিন আমি মাথায় চুলও আঁচড়াবো না। কারণ ওর খুব সুন্দর চুল ছিল, চুলটা ছিঁড়ে ছিঁড়ে ফেলা ছিল, ওটা আমি দেখতে পারিনি। তাই আর তোকে যতদিন বিচার না দেব ততদিন আমরা লড়াইটাও চালিয়ে যাব, সেটুকু শক্তি তুই দিস আমাদের। এটার জন্যই আমাদের লড়াই জারি থাকবে এবং সমস্ত এই যে আমাদের লড়াইয়ের পাশে আমাদের সমস্ত ভারতবাসী, এমনকি তথা দেশবাসী, সেই যে 9ই আগস্ট আমাদের পরিবারটা বৃহত্তর পরিবার হয়ে গেছিল, এবং সমস্ত এই যে সংবাদ মাধ্যম যারা আমাদের সঙ্গে এখনও সহযোগিতা করে চলছেন, এর মাধ্যমে, এই যে জনতার দরবারের মাধ্যমে আমি সবাইকে একটাই বার্তা দেব, সবাইকে আমি আমার ফ্যামিলির লোক বলে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, সবাইকে আমার কৃতজ্ঞতা, আমার ভালোবাসা সম্পন্ন রইবে এবং আমাদের পাশে থাকবেন। আমরা যতদিন না ন্যায় বিচার, মেয়ের বিচারের দাবি ছিনিয়ে আনতে পারবো, ততদিন সবাই আমাদের এভাবেই পাশে থাকবেন। তোমাদের জনতার দরবারেতে কোনো প্রশ্ন যদি জনতার কাছে রাখতে চাও, তোমরা সেই প্রশ্নও করতে পারো, আমরা তুলে ধরতে চাই। আমার জনতার দরবারে সমস্ত জনতার কাছেই কোশ্চেন থাকবে। যেহেতু আমি মা হিসাবে এখনও কোনো কোর্টের কাছেই, কোনো বিচারকের সামনেই কোনো এখনও আমার যে কোশ্চেন সেগুলো রাখতে পারিনি, কারণ আমাকে সাক্ষী হিসাবে রাখাই হয়নি শিয়ালদা কোর্টে। আমার মেয়ে সে 8 তারিখ যে ডিউটিতে গেল, তখন সে সুন্দর স্বাভাবিক
সে হয়তো জানতও না যে আর সে তার কোনো দিন মার কাছে ফেরা হবে না, বাপির কাছে ফেরা হবে না। রাত্রে 11টা 15তেও যখন আমার সঙ্গে কথা বলল তখনও খুব হাসি খুশি। তারপরে তার সঙ্গে কি এমন ঘটলো, কেন ঘটলো, কারা ঘটালো, আজ 7 মাসেও আমি জানতে পারিনি। আর কি এমন তদন্ত হচ্ছে আমাদের সামনে, আজকে জনতার দরবারের সামনেই আমি এই কোশ্চেনগুলো, যতদিন না পর্যন্ত আমি কেন হলো, কি হলো, আর কারা ঘটালো আমার মেয়ের সঙ্গে এইসব ঘটনা, সে তো একটা সুরক্ষিত জায়গায় ছিল, তার সঙ্গে কেন এমন হলো, তার এখন 7 মাসে কেন আমি বিচার তো দূরে থাক, চার্জশিটটা পর্যন্ত পেলাম না, এটা আমি জনতার দরবারের কাছেই কোশ্চেন রাখবো। আরও অনেক কোশ্চেন আমার আছে, যেমন সিএফএসএল রিপোর্টে বলা হয়েছে সেমিনার হল ঘটনাস্থল নয়, এবং আমরাও দেখেছি সেদিন যেভাবে মেয়ের দেহ সাজানো ছিল, তার সামনে তার ল্যাপটপ, মোবাইল, সমস্ত জলের বোতল, তার ব্যাগ যেভাবে সাজানো ছিল, পায়ের দিকে তার জুতোটা সুন্দরভাবে সাজানো গোছানো, একটা মেয়ে এইভাবে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, নৃশংসভাবে হত্যা হয়েছে তাকে, তার যেভাবে থাকার কথা সেই জায়গা কিচ্ছু সেরকম ছিল না, বিছানাটা একদম সাজানো গোছানো, যেন এখনই জুতোটা খুলে সে ওখানে গিয়ে ঘুমিয়ে আছে। সেই অবস্থা দেখে আমরাই মিডিয়াতে প্রথম বলেছিলাম যে ওখানে কিছুই ঘটেনি, এবং পরবর্তীকালে আমরা দেখেছি সিএফএসএল রিপোর্টে সেই প্রমাণটা এসেছে। কিন্তু সিবিআই 8তলার এখনও পাশের ঘর, যে ওটি রুমের পাশের ঘরটা যে সিএফএসএল করাতে হবে বলে তালা দেওয়া আছে, এখনও সিএফএসএল করেনি। কেন করেনি সেটা পুলিশও করেনি, সিবিআইও করেনি। তারপরেও যেমন তার আমার মেয়ের শরীরে একাধিক ব্যক্তির ডিএনএ উপস্থিতি সত্ত্বেও অন্য কারো ডিএনএ মিলিয়ে দেখা হয়নি। আমার মেয়ের গলায় যে আঙুলের ছাপ ছিল, কারো আঙুলের ছাপ নিয়ে দেখা হয়নি মিলিয়ে যে ওটা সঞ্জয়ের নাকি অন্য কারো। আমার মেয়ের মুখে একাধিক কামড়ের দাগ ছিল, চোখ দিয়ে রক্ত বার হয়ে গেছিল, গড়ার এখানে আমি হাত দিয়ে দেখেছি হাড়টা ভাঙা ছিল, পাটা দুদিকে ছড়ানো ছিল, এত কিছু, তার দেহে 28টা ইনজুরি ছিল, এত কিছু একজন ঘটিয়ে চলে গেল একটা জনবহুল হসপিটালে, আর কেউ কিছু জানতে পারলো না। এটা আমি যেমন বিশ্বাস করিনি, এমনি জনতার দরবারের কাছেও আমার কোশ্চেন থাকবে, আপনারা কি এটা বিশ্বাস করেন যে সবাই একমাত্র সঞ্জয়ই ঘটিয়ে গেল? তাহলে যে আমি বলবো যে আমরা একজন শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত দাদাকে আজকে হারিয়েছিলাম, তিনি আমার মেয়ের ন্যায় বিচারের জন্য শহীদ হয়েছেন। যেমন আমার মেয়ে শহীদ হয়েছে, সমস্ত সব কিছু হয়তো জেনে ফেলেছিল, ওষুধের জাল, দুর্নীতি, সে মৃত্যুর পরেই আমি দেখেছি সমস্ত যে স্বাস্থ্য ব্যবস্থার ঘুণ ধরা একটা ব্যবস্থা, সেটা আমাদের নজরে এসেছে। তেমনি আমাদের পঙ্কজ দত্ত দাদাও জিজ্ঞাসা করেছিলেন যে একজন সিভিক ভলেন্টিয়ার এসে একজন ডাক্তারকে খুন করে, রেপ অ্যান্ড মার্ডার করে গেল, তাহলে এটা কি সোনাগাছি? আজকে আমি জনতার দরবারেও এটা বলতে চাই যে আপনারাও বলুন, এটা কি সোনাগাছি না আরজিকর হসপিটাল? তাহলে আরজিকর হসপিটালটা কেন বন্ধ হবে না এখনও? আজকে আমি মুখ্যমন্ত্রীকেও জানাতে চাই এই জনতার দরবার থেকে যে এটা কি সোনাগাছি, যে এরকম নৃশংসভাবে একটা মেয়েকে খুন হতে হলো তার কর্তব্যরত অবস্থায়, তার কাজের জায়গাতেই, তার দ্বিতীয় বাড়িতে। আরও অনেক কোশ্চেন আমার মনে এখনও রয়েছে, সব কিছু সবসময় মনে পড়ে না, হঠাৎ হঠাৎ মনে পড়ে যায়। যেমন সেদিন আমার মেয়ের সঙ্গে যে 4জন আরও ডিউটি করছিল, তাদের কেন ডাকা হলো না? তাদের কেন সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না? আমরা দেখি অন্য একটা রাস্তায়ও একটা খুন হয়ে গেলে তার সাথে কারা লাস্ট দেখেছে তাদের নিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আমার মেয়ের ব্যাপারে সেখানে কিছুই হয়নি সেগুলো। তারপরেও যেমন সিপি, এসিপি সবার প্রেজেন্সিতে সেমিনার হলটা থেকে ভিড় ছিল, কিন্তু আমাদের তাড়াতাড়ি আসুন বলে ডেকেও 3.5 ঘন্টা ওখানে বসিয়ে রাখা হয়েছিল, আমাদের কিছুতেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। পুলিশের পায়ে ধরে কেঁদেও আমরা সেখানে মেয়ের রক্তাক্ত মুখটা দেখতে পাইনি। কেন এরকম অমানসিক অত্যাচার কেন হলো আমাদের উপরে সেদিন? এই সিপি, এসিপি তারা কি এতটা অমানবিক কী করে হলেন সেদিন, যে একটা সর্বহারা 2জন মানুষ সব হারিয়ে, মানে আমরা তো বাকরুদ্ধ হয়েও বসেছিলাম। তারপরে যখন আমাদের বাড়ির লোক গিয়ে আমাকে জড়িয়ে ধরেছে তখন আমি হাও হাও করে কেঁদে ফেলেছি। আমি বুঝতেও পারিনি সেদিন কি হচ্ছে আমাদের সঙ্গে, এগুলো কেন হলো এরকম। আমি জনতার দরবারে সবার কাছেই কোশ্চেন রাখি, আজকে আমি সব হারিয়েছি, কিছুই আমার আর নেই। আজকে আমার মেয়েটা 31 বছর অবধি সমস্ত পরিশ্রম করে যা কিছু অর্জন করেছিল সবই পড়ে আছে বাড়িতে। পৃথিবীটা সব যেমন ছিল তেমনই আছে, শুধু আমার মেয়েটাই কোথাও নেই।
আমি বাইরেটা দেখতে গেলেই চারিদিকে আগে মেয়েটার মুখটাই খুঁজি, কোথাও যদি তাকে দেখতে পাই, কিন্তু কোথাও তাকে দেখতে আমি আর পাই না। হয়তো এ জীবনে তার সাথে আর দেখা হবে না আমার, কিন্তু জনতার দরবারে আমার এই কোশ্চেনগুলো আমার যতদিন না মেয়ের ন্যায় বিচার পাবো ততদিন থাকবে, এবং আপনারা সবাই আমার সাথে থাকবেন। খুবই মর্মান্তিক, খুবই, মানে আমরা নিজেরাও কল্পনা করতে পারি না। কাকুকে আমার এবার প্রশ্ন একটাই থাকবে যে কাকু, আমরা শুনেছিলাম যে এই যে চাদরের একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে আমরা অনেকবার করেও আর এই খবরগুলো ভেতর থেকে আর পাইনি, যে বারবার চাদর বদলানো হয়েছিল। তোমরা একটা রং দেখেছিলে, তার আগে তারা একটা রং বলছে। এই বিষয়টা যদি আরেকবার আমাদের বলো। সুমিত্রা তপাদার প্রথম দেখে বলেছিল কম্বল দিয়ে ঢেকে দিতে। আবার কিছুক্ষণ পরে, মানে আমরা যখন উপস্থিত হই, তারপরে আমার মেজো ভাই সেমিনার রুমে ঢুকেছিল, পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে ছবি তুলে নিয়ে একটা নীল চাদর গায়ে দেওয়া। সেই ছবিটাও আমার কাছে আছে। এবং আমরা যখন দেখতে যাই 3:30-র সময়, তখন সবুজ চাদর ছিল। বারবার এই যে চাদর পরিবর্তন হয়েছে, এখানে তো সিপিএসসিপির পুরো ওনাদের উপস্থিতিতে হয়েছে, ওনারাই করিয়েছেন অর্ডার দিয়ে। কেন তাদের জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই? কেন তাদের কাছ থেকে এর উত্তর খোঁজার চেষ্টা করছে না? সেই সমস্ত আমাদের কাছে কিছু, মানে এই সমস্ত কোশ্চেন আমরা হাইকোর্টেও রেখেছি। সুপ্রিম কোর্টে যদি আমাদের মামলা না ছাড়ে 17 তারিখে, আমরা এই প্রশ্নের ডালি সুপ্রিম কোর্টের কাছেই রাখবো। এবং সুপ্রিম কোর্টের কাছে আমাদের তখন বক্তব্য হবে, প্রতি সপ্তাহে আমাদের মামলা শুনতে হবে। যেমন 4 মাস টাইম দিয়ে তুমি ঝুলিয়ে রেখে দেবা, হয় মামলা ছেড়ে দাও, নইলে প্রতি সপ্তাহে এই মামলা শুনতে হবে। এবং আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট যে সেদিন থেকেই যে 20 তারিখ 20শে আগস্ট যে মামলাটা নিয়েছে, আজ পর্যন্ত 7টা স্ট্যাটাস রিপোর্ট নিয়েছে। তার এগেনস্টে কোনো রকম কোনো অর্ডার দেয়নি। এমনকি যখন চালান ছাড়া পোস্টমর্টমের প্রশ্নটা ওঠে, সে প্রশ্নটা ওই একদিনই ছিল, দ্বিতীয় দিন আর এই প্রশ্নটা আর, মানে জজ, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানে ভুলে গেলেন, এরকম একটা অবস্থা। যেমন সিভিক ভলেন্টিয়ার দিয়ে কিভাবে নিয়োগ হয়, কেন নিয়োগ হয়, কী কারণে নিয়োগ হয়, কোথা থেকে মায়না দেওয়া হয়, এসব অনেক প্রশ্ন সিভিক ভলেন্টিয়ার সম্বন্ধে উঠেছিল। আজকেও সিভিক ভলেন্টিয়ার মালদাতে একটা ঘটনা ঘটিয়েছে, কিন্তু সত্যি সত্যি সেই দেখা গেল পরের তারিখে যখন মামলাটা উঠল কোর্টে, প্রধান বিচারপতি এই বিষয়টা তুলতেই ভুলেই গেলেন, কোনো উত্তর আর নিলেন না। তার মানে কি, সমস্ত বিচার ব্যবস্থা আমাদের নোংরামিতে ভর্তি। পরিষ্কার কথা বলতে গেলে নোংরামিতে ভর্তি। সেই যে নোংরামি, এগুলো আমাদেরই পরিষ্কার করতে হবে। তার জন্য দায়িত্ব যদি আমরা নেই, আমরা নিজেরা কাঁধে তুলে নেব দায়িত্ব কাঁধে তুলে নিয়ে আমরা এই সমস্ত সমাজ পরিষ্কার করার কাজটা আমরা করব। কারণ এখন যদি আমার মেয়ের বিচারও পাই, আমার মেয়ে তো ফিরে আসবে না। সমাজটা যে পরিষ্কার হবে, এটাই হচ্ছে আমার এখন প্রাপ্তি। এটা যদি আমরা করি, তাতে যদি বলেন আমরা কেউ রাজনীতি করছি, আমার তাতে কিচ্ছু আসে যায় না। তারা যদি আমাদের সঙ্গে থাকতে চান, যারা এই ধরনের কথা বলেন, তারা আমাদের সঙ্গে থাকতে পারেন। তাদেরও একটু বিচার বুদ্ধি হওয়া উচিত, কেন আমরা কথাগুলো বলছি। আজকে স্বাস্থ্য ব্যবস্থায় যে 274টা মেডিসিন আমরা পয়সা দিয়ে দোকান থেকে কিনে খাচ্ছি, জাল একটা প্যারাসিটামল কিনে খেলে, 650 প্যারাসিটামল কিনে খেলে তার মধ্যে 300 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে, 650 মিলিগ্রাম থাকে না। এবার ডাক্তার যখন ওষুধটা লিখে দিচ্ছে, তখন 450 মিলিগ্রাম খেতে বলছে, কিন্তু আমি খাচ্ছি ওষুধটা যখন কিনে, তখন 300 মিলিগ্রাম খাচ্ছি। তাহলে আমার শরীরটা কি সুস্থ হবে? ওষুধ আমার তো ভেতরে গিয়ে কাজ করবে না। যেটুকু আমার প্রয়োজন ডাক্তার তো সেই হিসাব করে লিখবে। ডাক্তার তো জানে না যে 450 মিলিগ্রামের ওষুধ প্যাকিং করা আছে, ওর মধ্যে 300 মিলিগ্রাম প্যারাসিটামল আছে, 350 মিলিগ্রাম প্যারাসিটামল নেই। টেলমাসার্টেন বলে একটা ওষুধ আছে, যেটা প্রেশারের জন্য খেতে হয়, সেই ওষুধটাও মানে জাল। আজকে কোটি কোটি লোক এই টেলমাসার্টেনের উপর বেঁচে আছে, যাদের হাই ব্লাড প্রেশার থাকে, তারা এই ওষুধটা সবাইকে খেতে হয়, টেলমাসার্টেন যে ওষুধটা, কিন্তু সেখানেও মানে জাল। শুধু রাজ্য সরকারি ড্রাগ কন্ট্রোল এটা দেখে না, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলও যে দেখে, তারাও চোখ বন্ধ করে থাকে এই সমস্তগুলো। আজকে হসপিটালে একটা ডাক্তার যখন চিকিৎসা করতে যায়, তাকে একটা থার্মোমিটারও বাড়ির থেকে নিয়ে যেতে হয়। হসপিটাল একটা থার্মোমিটার ডেলিভারি দিতে পারে না ডাক্তারের প্রয়োজনে। আমার মেয়ের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অক্সিমিটার হচ্ছে 100%, মানে যে কোনো রুগীর চিকিৎসা করতে গেলে অক্সিমিটার অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই অক্সিমিটারগুলো বাড়ির থেকে নিয়ে যেতে হয়। কোনো হসপিটালে তার ডেলিভারি থাকে না। প্রেশার মাপার যন্ত্র বাড়ির থেকে নিতে হবে, স্টেথো বাড়ির থেকে নিতে হবে। আজকে তিনি 2 কোটি টাকা অনুদান দিচ্ছেন
মহোৎসব করার জন্যে, খেলা মেলা আর আনন্দ ফুর্তি করে মানুষকে ভুলিয়ে ভোটটা কোনো রকমে নিয়ে সরকারে বসে থাকা তার হচ্ছে মেইন, আমাদের মুখ্যমন্ত্রী মেইন উদ্দেশ্য। কিন্তু এটা খুবই অন্যায়। আজকে যিনি প্রকৃত ভালো নেতা নেত্রী হবেন তিনি কিন্তু সমালোচনা সহ্য করবেন। আজকে তিনি সমালোচনা সহ্য করবেন না, যেখানে সমালোচনা হবে সেখানে তিনি যে কোনো প্রকারে তাকে কেনার চেষ্টা করবেন। আমাদেরই যেমন কেনার চেষ্টা করেছেন প্রথম দিন থেকে, যেদিন প্রথম উনি আমাদের বাড়িতে এসেছেন, যখন কোনো সুযোগ পাচ্ছেন না, ডিসি নর্থকে যেমন আমরা রিফিউজ করেছি, তারপর উনি কম্পেনসেশনের উদাহরণ দিচ্ছেন। কম্পেনসেশন তো পাবে, কম্পেনসেশন দিয়ে আপনারা কিছু একটা করে রাখবেন। উনি মানে কোনো রকমের পয়সা, তারপরে যে যা WBJDF যে টাকা তুলেছে, WBJDA মানে তৃণমূলের যে সংস্থা, তারা বলছে ওই টাকা পয়সা সব অভয়ের মা বাবাকে দিতে হবে। আরে কাকে দিতে হবে তোদের বলার কী আছে? আমরা কি টাকা তুলেছি না হিসাব নিচ্ছে কারোর কাছে চেয়েছি? আমরা তো কোনো হিসাবও চাইনি, টাকাও চাইনি। কেন তোদের এত যে উৎসাহ যে টাকাটা অভয়ের মা বাবাকে দিতে হবে? তার মানে কি কোনো রকমের টাকা দিয়ে মুখ বন্ধ করো। মদন মিত্র যেমন বলেছেন টাকা দিলে সব হয়। তা আমি তো বলেছি টাকা দিলে যদি সব হয় তাহলে আমার মেয়েটাকে টাকা দিচ্ছি, আপনি যত টাকা আমাকে দেবেন তার ডবল টাকা আপনাকে ফেরত দিচ্ছি, আপনি আমার মেয়েটাকে ফেরত দিন। আমার মেয়েটা যেমন আমার ছিল সেরকম সমাজেরও একটা স্তম্ভ ছিল। আজকে ওনারা এইসব কথা বলেন, এখতিয়ারের কথা বলেন। এখতিয়ারটা কী? যার যার এখতিয়ার সে নিশ্চয়ই বোঝে, আর আমি অন্তত সেটা বুঝি। কিন্তু যারা এই সমস্ত উক্তি করেন তারাই বোঝেন না। এখন তো দেখতে পাচ্ছি তার অনেকগুলো প্রমাণ আমার চোখের সামনে ঘোরাঘুরি করছে, কিন্তু আমি এই ব্যাপারে ওনাদের মন্তব্য করতে মানে ঘৃণা বোধ করি, সেজন্য করব না।